বিসমিল্লাহির রহমানির রহিম। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা স্ব অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আরও একটি ক্লাস তোমাদের জন্য আমি প্রস্তুত করেছি। এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই ফুলেল স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস এম সালাউদ্দিন, উপাধ্যক্ষ ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা একটি ছবি দেখছি যেখানে প্রাইম মিনিস্টার তথা বাংলাদেশের সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদ এবং অন্যান্য সংসদ সদস্যদের নিয়ে উনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। তার যে ক্ষমতা এবং কাজ সেগুলো জাতির সামনে তুলে ধরছেন। অতএব প্রিয় শিক্ষার্থী, আজ আমরা তোমাদের সামনে যে পাঠটি নিয়ে আসছি সম্ভবত তোমরা অনুধাবন করতে পারছো। তো আজকের পাঠ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা ও কার্যাবলী এবং মন্ত্রিপরিষদের গঠন ও কার্যাবলী। প্রিয় শিক্ষার্থী, পত্র শিরোনাম পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, পঞ্চম অধ্যায়, বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। শিখন ফল। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী, তোমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে আর মন্ত্রী পরিষদের গঠন ও কার্যাবলী বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা ও কার্যাবলী নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সরকার প্রধান। 1991 সালের সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশে পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হলে প্রধানমন্ত্রী প্রধান নির্বাহী কর্মকর্তার ক্ষমতা ও কর্তৃত্ব লাভ করে। তিনি নির্বাহী ক্ষমতার মধ্যমণি। তাকে কেন্দ্র করেই বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী। সংবিধানের 55(2) অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে।
তিনি দেশ ও জনগণের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। প্রধানমন্ত্রীর নিয়োগ পদ্ধতি। মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। প্রিয় শিক্ষার্থী, সাধারণত জাতীয় সংসদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভকারী দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন। সংসদে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে রাষ্ট্রপতি তার বিচার বিবেচনায় এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করবেন যিনি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হবেন। নিয়োগ লাভের পর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নিকট শপথ গ্রহণ করবেন। প্রিয় শিক্ষার্থী, প্রধানমন্ত্রী পদের মেয়াদ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণের তারিখ হতে 5 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সংবিধানের 57 নং অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর পদ নিম্নবর্ণিত কারণে শূন্য বলে ঘোষিত হবে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন অথবা সংসদ সদস্য হিসেবে না থাকেন। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কিংবা সংসদ ভেঙে দেওয়ার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করবেন এবং তিনি অনুরূপ পরামর্শ দান করলে রাষ্ট্রপতি অন্য কোনো সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন এই মর্মে সন্তুষ্ট হলে সংসদ ভেঙে দিবেন। প্রধানমন্ত্রী পদের উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী স্বীয় পদে অধিষ্ঠিত থাকবেন। প্রিয় শিক্ষার্থী, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। 1972 সালের মূল সংবিধান অনুযায়ী এবং সংবিধানের দ্বাদশ সংশোধনীর আলোকে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী নিম্নরূপ। প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা গঠনের ক্ষমতা। তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করতে পারলেও এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকাই মুখ্য। কার্যত প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের যে তালিকা রাষ্ট্রপতির নিকট পেশ করবেন তারাই মন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন। সংসদ সদস্যদের মধ্য থেকে তিনি অন্যান্য মন্ত্রী নিযুক্ত করবেন। প্রয়োজন বোধে পার্লামেন্টের সদস্য নয় এমন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকেও মন্ত্রিসভায় তিনি অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে এভাবে নিযুক্ত মন্ত্রীদের সংখ্যা 1/10 বেশি হবে না। প্রিয় শিক্ষার্থী, নির্বাহী বা শাসন সংক্রান্ত ক্ষমতা। প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে পরিচালিত হবে, কিন্তু প্রকৃত নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের হাতে ন্যস্ত থাকবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের উচ্চপদস্থ কর্মচারীদের নিয়োগদান করবেন। আইন, বিচার, শাসন, অপররাষ্ট্র বিষয়ক সকল কর্তৃত্ব প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীনে ব্যবহৃত হবে। মন্ত্রিসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষমতা।
প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই মন্ত্রিসভা গঠিত হবে এবং পরিচালিত হবে, ক্ষমতায় টিকে থাকবে কিংবা ক্ষমতা থেকে অপসারিত হবে। মন্ত্রিসভায় কারা থাকবেন এবং কতজন থাকবেন তা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। মন্ত্রিসভার বৈঠক, কর্মসূচি নির্ধারণ, মন্ত্রীদের দপ্তর বন্টন ও তাদের তত্ত্বাবধান ইত্যাদি দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সেও পদে না থাকলে মন্ত্রিসভা ভেঙে যাবে। প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে মন্ত্রীদের মধ্যে সমন্বয়ের কেন্দ্রবিন্দু। তিনি সহকর্মীদের মধ্যে প্রধান কিন্তু প্রভু নন। এই জন্য তাকে ক্যাবিনেট ত্বরণের প্রধান স্তম্ভ, কেস্টোন অব দ্য ক্যাবিনেট আর্টস বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, জাতীয় সংসদের নেতা হিসেবে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা। প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে স্পিকার সংসদের কর্মসূচি নির্ধারণ করবেন। তিনি সংসদে সরকারের কর্মনীতি ব্যাখ্যা করবেন এবং রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় সিদ্ধান্ত অবহিত করবেন। জাতীয় সংসদের অধিবেশন কখন আহত হবে, কতদিন চলবে, কোন কোন বিষয়ের উপর আলোচনা চলবে ইত্যাদি বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। গুরুত্বপূর্ণ যে কোনো বিল তাকেই পাশ করতে হয়। জাতীয় সংসদের বিতর্কে তিনি মন্ত্রিসভার সদস্যদের সাহায্য করেন। সংসদের শৃঙ্খলা, পবিত্রতা ও নিয়মাবর্তিতা রক্ষার জন্য তিনি স্পিকার সংসদের হেডদের সাহায্যে নিজ দলীয় সদস্যদের প্রয়োজনীয় আদেশ নির্দেশ প্রদান করবেন এবং তাদের আচরণ নিয়ন্ত্রণ করবেন। প্রিয় শিক্ষার্থী, দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষমতা। প্রধানমন্ত্রী কেবল সংসদের নেতা নন, তিনি তার নিজ দলেরও প্রধান। দলের স্বার্থ রক্ষা, ঐক্য ধরে রাখা, দলের সাফল্য প্রভৃতি বিষয়ে বিশেষ নজর রাখা তার কর্তব্য। তার ব্যক্তিত্ব ও সাফল্যকে কেন্দ্র করেই দলের নেতাকর্মীরা রাজনীতিতে অংশগ্রহণ করে থাকেন। জাতির নেতা হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষমতা। প্রধানমন্ত্রী শুধু দলীয় নেতা, সংসদের নেতা, মন্ত্রিসভার প্রধান, সরকার প্রধানই নন, তিনি জাতির নেতা ও পদ নির্দেশক। এই জন্য তিনি সরকারি কর্মসূচি জনসমক্ষে প্রকাশ করবেন এবং সময়োপযোগী বিবৃতি ও বক্তৃতা প্রদান করবেন। তিনি জাতীয় নিরাপত্তা, জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। প্রিয় শিক্ষার্থী, দেশের ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে প্রধানমন্ত্রী জনগণের নির্বাচিত নেতা হিসেবে প্রধানমন্ত্রী দেশের বাইরে দেশের প্রতিনিধিত্ব করে থাকেন। তার ব্যক্তিত্ব, নেতৃত্ব, দূরদর্শিতার উপর দেশের ভাবমূর্তি অনেকখানি নির্ভর করে। তাই বহির্বিশ্বে যাতে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি বজায় থাকে, প্রধানমন্ত্রী সে বিষয়টিও লক্ষ্য রেখে কাজ করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রীয় কাজের সমন্বয়কারী হিসেবে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান হিসেবে সকল রাষ্ট্রীয় কাজের সমন্বয় করে থাকেন। তিনি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন, মন্ত্রীদের বিভিন্ন কাজের নির্দেশনা দেন। সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরের কাজের সমন্বয় সাধনে তিনি নেতৃত্ব প্রদান করেন এবং তদারকি করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, অর্থ সংক্রান্ত দক্ষতা। প্রধানমন্ত্রী অর্থ সংক্রান্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন ও সংসদে তা পেশ করেন। বাজেটে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক নীতিমালার প্রতিফলন ঘটে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মতে প্রশাসনিক ব্যয় নির্বাহে অর্থ মঞ্জুরি প্রদান করেন। প্রিয় শিক্ষার্থী, জরুরি অবস্থা মোকাবেলায়
প্রধানমন্ত্রী যুদ্ধ, বহিরাক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ বা অভ্যন্তরীণ গোলযোগ, অস্থিতিশীলতাজনিত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেশে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পর্কে জানব। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী বাংলাদেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। দেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু থাকায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মর্যাদার এক অনন্য মহিমান্বিত পদে অধিষ্ঠিত। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের মধ্যমণি। মন্ত্রিপরিষদের উত্থান পতন, জীবন মৃত্যু প্রধানমন্ত্রীর উপরেই নির্ভরশীল। তিনি ক্ষমতায় থাকলে মন্ত্রিসভা থাকবে, তিনি পদত্যাগ করলে মন্ত্রিসভার পতন ঘটবে। প্রধানমন্ত্রী জাতির নেতা, পথ প্রদর্শক। প্রিয় শিক্ষার্থী, প্রধানমন্ত্রীর পদমর্যাদা প্রসঙ্গে ডক্টর জেনিংসের কথাটি বিশেষভাবে প্রাধান্যযোগ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন একটি সূর্য যার চারিদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয়। হি ইজ রাদার এ সান অ্যারাউন্ড হুইচ পলিটিক্যাল প্ল্যানেটস রিভলভ। তাই আমরা বলতে পারি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন সরকার প্রধান হিসেবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তেমনি রাষ্ট্রের কর্ণধার, মুখপাত্র, জনগণের নেতা হিসেবে অন্যান্য পদমর্যাদার অধিকারী। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে, মন্ত্রিপরিষদের সভাপতি হিসেবে সমকক্ষদের মধ্যে সর্বপ্রথম এবং প্রধান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানের অধিকারী। প্রিয় শিক্ষার্থী, সর্বোপরি আমরা বলতে পারি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাংবিধানিক মর্যাদা অত্যাধিক। সংবিধানে প্রধানমন্ত্রীর সাংবিধানিক প্রাধান্য স্বীকৃত হয়েছে। তিনি নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দু, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ও কার্যকলাপের উপরেই। সুতরাং বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে প্রভূত ক্ষমতা ও মর্যাদা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব মন্ত্রিপরিষদের গঠন ও তাদের কার্যাবলী। কম্পোজিশন অ্যান্ড ফাংশনস অব ক্যাবিনেট। বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা বিদ্যমান থাকায় এ ব্যবস্থায় মন্ত্রিপরিষদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কেননা সংসদীয় শাসন ব্যবস্থাকে মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থাও বলা হয়। এ ব্যবস্থায় মন্ত্রিপরিষদকে কেন্দ্র করেই সরকারের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। মন্ত্রিপরিষদের গঠন। বাংলাদেশ সংবিধানের ৫৫ নম্বর অনুচ্ছেদে মন্ত্রিপরিষদের গঠন সম্পর্কে সুস্পষ্ট বিধানের উল্লেখ রয়েছে। ৫৫(১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী ও সময় সময়ে যেরূপ স্থির করবেন সেরূপ অন্যান্য মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে। অর্থাৎ সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ দিবেন। প্রিয় শিক্ষার্থী, মন্ত্রিপরিষদের গঠন আলোচনায় উল্লেখ্য যে মন্ত্রিপরিষদের 1/10 সদস্য নির্বাচিত সদস্যদের বাইরে থেকে নিয়োগ করা যাবে। এভাবে
সংসদীয় নীতি অনুযায়ী বাংলাদেশে মন্ত্রিপরিষদ গঠিত হয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে শপথ পাঠ করান। মন্ত্রিপরিষদ তাদের কর্মকাণ্ডের জন্য জাতীয় সংসদের নিকট দায়ী থাকবে। জাতীয় সংসদের আস্থা হারালে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন মন্ত্রিপরিষদের কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করছি। রাষ্ট্রীয় নীতিভিত্তিক প্রশাসন পরিচালনায় দিক নির্দেশনা প্রদানের জন্য নিয়োজিত শীর্ষ মন্ত্রীদের সমন্বয়ে মন্ত্রিপরিষদ গঠিত হয়। 1996 সালের কার্যপ্রণালী বিধির 4 খ ধারা অনুযায়ী মন্ত্রিপরিষদের অনুমোদন ব্যতীত নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তই গৃহীত হয় না। বিশেষত সরকারি নীতির সাথে সম্পৃক্ত যেসব বিষয়ে মন্ত্রিপরিষদ কর্তৃক নিষ্পন্ন হতে হবে সেগুলো হলো: অধ্যাদেশ জারি সহ আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়, গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক নীতি সম্পর্কিত বিষয়সমূহ, কোনো বিদ্যমান নীতি অথবা মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের পরিবর্তন সংক্রান্ত বিষয়সমূহ। মন্ত্রিপরিষদ নিয়মিত বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা দীর্ঘক্ষণ প্রধানমন্ত্রীর পদমর্যাদা, ক্ষমতা, কার্যাবলী, মন্ত্রিপরিষদের গঠন ও কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করছি। আশা করি আজকের এই পাঠ তোমরা সকলেই সহজভাবে অনলাইনের মাধ্যমে বুঝতে পেরেছো। তো এখন অনলাইনের মাধ্যমে স্ব অবস্থানে থেকে তোমাদের কিছু কাজ করতে হবে। তো যেহেতু তোমাদের সতীর্থরা স্ব অবস্থানে আছে, তোমরা এককভাবেই এক এক পরিবারেই তোমরা অবস্থান করছো, সেই হিসাবে তোমাদের প্রথম কাজ হচ্ছে আজকের পাঠ থেকে যে বাংলাদেশের আইনসভার সাংবিধানিক নাম কি এটা লিখতে হবে। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙে দিতে পারেন কে, এটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা, কার্যাবলী সম্পর্কে আলোচনা করেছি, আর মন্ত্রিপরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কেও আলোচনা করেছি। মূল্যায়ন: বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে মন্ত্রিপরিষদের গঠন সম্পর্কে সুস্পষ্ট বিধান উল্লেখ রয়েছে লিখো। আর প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কি বুঝো লিখো। এই জ্ঞান অনুধাবন প্রশ্নগুলো তোমরা ভালোভাবেই করবে তোমাদের আলোচ্য পাঠ থেকে, আর এগুলোই তোমাদের পাবলিক পরীক্ষার জন্য একই সাথে প্রস্তুতিও নেওয়া হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য তোমাদেরকে বাড়িতে আমরা কিছু কাজ দিচ্ছি। এই প্রশ্নগুলো যদি তোমরা আলোচ্য বিষয়ের আলোকে সমাধান করতে পারো, তাহলে তোমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সম্পর্কে একটি সম্যক ধারণা তোমাদের অর্জিত হবে, যেটা ভবিষ্যতে তোমাদের জন্য অধ্যাপক থেকে গ, ঘ তথা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো উত্তর দিতে তোমাদের জন্য সহজ হবে। তো সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার মধ্যমণি বিষয়টি এই পাঠ আলোচনার পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করে করোনার পর তোমরা বাড়ি থেকে আমাদের ক্লাসের জন্য লিখে আনবে। আশা করি তোমরা সকলেই সার্বিক বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য কিছু সহায়ক গ্রন্থ আমরা স্লাইডে উপস্থাপন করছি। তোমরা
স্লাইডে উল্লেখিত এই বইগুলোর সহযোগিতা নিতে পারো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে কলেজ লাইব্রেরিতে এসে এই বইগুলোর সাহায্য তোমরা নেবে। তো আবারও বলি যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে স্ব অবস্থানে থেকে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।